পাকিস্তানের মানচিত্রের দিকে একবার তাকান। দেশটার প্রায় অর্ধেক জায়গা জুড়ে আছে একটা প্রদেশ। এই প্রদেশে আছে বিশ্বের অন্যতম বড় তামা ও সোনার খনি। এই প্রদেশে আছে পাকিস্তানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। এই প্রদেশে চীনের কোটি কোটি ডলারের সমুদ্র বন্দরও আছে। প্রদেশটার নাম বেলুচিস্তান। সৃষ্টিকর্তা বেলুচিস্তানকে দু হাত ভরে দিলেও পাকিস্তান সরকার ও সেনাবাহিনী বেলুচিস্তানকে দেখে অবহেলা চোখে। Balochistan is Pakistan's largest province. It makes up 44% of their land. It is rich in minerals like gold, copper and oil. যে বেলুচিস্তানের মাটির নিচে আছে প্রচুর সম্পদ, সে বেলুচের মাটির উপরের 70% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। সাক্ষরতার হার মাত্র 42%। শুধু সম্পদে বঞ্চিত না, তাদের জীবনের নিরাপত্তাটুকুও নেই। প্রতি মাসে গড়ে 100-রও বেশি মানুষ কোনো মামলা ছাড়াই, কোনো আদালত ছাড়াই সরকারি বাহিনীর হাতে নিখোঁজ হয়। এসবের কারণে যে বেলুচিস্তানিদের মনে যে ক্ষোভ জমেছে তা পাকিস্তানকে ভেঙে দিতে পারে। আর বেলুচিস্তান যদি আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তান রাতারাতি অর্ধেকে নেমে আসবে। ক্যাপসুলের এই ভিডিওতে জানবেন বেলুচিস্তানিরা কেন স্বাধীনতা চায় এবং তারা কি কখনো স্বাধীনতা পাবে। Balochistan people want independence from Pakistan. বেলুচিস্তানের আজকের সংকট একদিনে তৈরি হয়নি। এর শুরু প্রায় 80 বছর আগে। 1947 সালে ভারত ও পাকিস্তান যখন ভাগ হয়ে যায়, তখন বর্তমান বেলুচিস্তানের বড় একটা অংশ ছিল কালাত রাজ্য। এই কালাত রাজ্যের নিজস্ব শাসক ও প্রশাসন ছিল। ব্রিটিশরা চলে যাওয়ার পর কালাতের শাসক পাকিস্তানে যোগ না দিয়ে স্বাধীন থাকার ঘোষণা দেন। তবে 1948 সালের মার্চে পাকিস্তানি সেনাবাহিনী কালাতে প্রবেশ করে। এরপর কালাত পাকিস্তানের অংশ হয়ে যায়। পাকিস্তান দাবি করে কালাত স্বেচ্ছায় পাকিস্তানে যোগ দিয়েছিল, কিন্তু অনেক বেলুচ নেতা দাবি করতে থাকে সামরিক চাপের মধ্যে পাকিস্তান জোর করে দখল করেছে। এরপর থেকে শুরু হয় সংঘাত। 1948 সালে হয় প্রথম বিদ্রোহ। তারপর 1958, 1962, 1973 এবং 2003 সালে বড় বড় বিদ্রোহ দেখা গেছে। পাকিস্তানের সরকার বদলেছে, সেনাপ্রধান বদলেছে, কিন্তু বেলুচিস্তানের সংকট একই জায়গায় রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, বেলুচরা কেন পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না? আসলে বেলুচদের দাবি তাদের মাটি থেকে পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ তোলা হলেও সেই সম্পদের ন্যায্য সুবিধা তারা নিজেরাই পায় না। একবার ভাবুন, যে প্রদেশের মাটি থেকে পাকিস্তানের সবচেয়ে বেশি গ্যাস ওঠে, যেখানে রয়েছে বিশ্বের অন্যতম বড় তামা ও সোনার খনি, আর যেখানে তৈরি হয়েছে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, সে প্রদেশই আজ পাকিস্তানের সবচেয়ে অনুন্নত অঞ্চলের একটি। পাকিস্তানের জাতীয় গড় দারিদ্রতার হার 39%, আর বেলুচিস্তানে সেটা 70%। মানে পাকিস্তানের বাকি 3টা প্রদেশ গড়ে যতটুকু দরিদ্র, বেলুচিস্তান তার প্রায় দ্বিগুণ। মানব উন্নয়ন সূচক বা HDI মানে শিক্ষা, স্বাস্থ্য ও আয়ের মিলিত হিসেবে একটি দেশ বা অঞ্চল কতটা উন্নত সেটা মাপার পদ্ধতি। সেখানে বেলুচিস্তানের HDI মান 0.475। বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যাটা পশ্চিম আফ্রিকার দরিদ্রতম দেশ সিয়েরা লিওনের সমতুল্য। বেলুচিস্তানের সাক্ষরতার হার মাত্র 42%। কোনো কোনো এলাকায় এটা 15%-রও নিচে। ভাবা যায়। এখন আসি সম্পদের ব্যাপারে। প্রথমে আসি সুই গ্যাস ক্ষেত্রের কথায়। 1952 সালে বেলুচিস্তানের সুই এলাকায় পাকিস্তানের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। পরবর্তী কয়েক দশক ধরে এই গ্যাসে চলেছে করাচির শিল্প কারখানা, লাহোরের ঘরবাড়ি, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি সার কারখানাও। কিন্তু যে ডেরাবুক্তি জেলা থেকে এই গ্যাস তোলা হয়, সে জেলার বহু পরিবার বছরের পর বছর নিজেদের ঘরেই গ্যাস সংযোগ পায়নি। এরপর আসে ভারী খনিজ সম্পদ। পাকিস্তানের মোট তামার প্রায় 90% মজুদ বেলুচিস্তানে। এছাড়া রয়েছে বিপুল পরিমাণ সোনা, কয়লা, ক্রোমাইট ও অন্যান্য মূল্যবান খনিজ। সবচেয়ে আলোচিত প্রকল্প হল রেকো ডিক। চাগাই জেলার এই খনিকে বিশ্বের অন্যতম বড় অনাবিষ্কৃত তামা ও সোনার খনি বলা হয়। এই একটা খনি থেকে আগামী 37 বছরে $70 বিলিয়ন বেশি নগদ রাজস্ব আসতে পারে বলে ধারণা করা হয়। কিন্তু এখানে একটা কঠিন প্রশ্ন আছে। চুক্তি অনুযায়ী এই বিশাল খনির 50% মালিকানা পাবে কানাডার কোম্পানি ব্যারিক গোল্ড। আরও 25% পাবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলো। আর বেলুচিস্তান পাবে মাত্র 25%। কিন্তু সে 25%-এর মধ্যে 15% পেতে হলে বেলুচিস্তানকে নিজেদের টাকাও ঢালতে হবে। শুধু 10% পাবে বিনা বিনিয়োগে। ভাবুন একবার, প্রায় পুরো পাকিস্তানের ভাগ্য যে মাটির উপর নির্ভর করছে, সে মাটির মালিকরা পাচ্ছে এতটা কম। বেলুচিস্তানের চাগাই জেলার হুমাই গ্রাম, যেখানে খনিটা অবস্থিত, সেখানে এখনো পাকা রাস্তা নেই। পানি সংকট আছে, একটা হাসপাতাল নেই। বিতর্ক রয়েছে গোয়াদর বন্দর নিয়েও। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPEC এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই বন্দর। পাকিস্তান ও চীন এটিকে ভবিষ্যতের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে তুলে ধরে, কিন্তু স্থানীয়দের অভিযোগ ভিন্ন। তাদের দাবি বন্দরের জন্য জমি অধিগ্রহণ হয়েছে, বহু জেলে পরিবার জীবিকা হারিয়েছে।
অথচ স্থায়ী কর্মসংস্থানের বড় অংশ পেয়েছে বাইরের মানুষ। যে উন্নয়নের কথা বলা হয়েছিল তার সুফল এখনও সাধারণ বেলুচদের জীবনে খুব একটা পৌঁছায়নি। এ কারণে অনেক বেলুচ মনে করেন বেলুচিস্তানকে উন্নয়নের অংশীদার নয়, বরং শুধু সম্পদের উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই না, বেলুচদের সবচেয়ে বড় সমস্যা হল জোরপূর্বক গুম। সহজ ভাষায় বললে, একজন মানুষকে নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেল, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নেই, আদালতে হাজির করা হলো না, পরিবারকেও কিছু জানানো হলো না। এরপর সে মানুষটার আর কোনো খোঁজ পাওয়া গেল না। বহু বেলুচিস্তানির কপালে এই পরিণতি জুটেছে। পাকিস্তান সরকারের গঠন করা গুম বিষয়ক কমিশন স্বীকার করেছে 2011 সালের পর থেকে বেলুচিস্তানে হাজার হাজার মানুষ নিখোঁজ হওয়ার অভিযোগ জমা পড়েছে। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী 2019 থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত সারা পাকিস্তানে 8,000-এর বেশি মানুষ জোরপূর্বকভাবে গুম হওয়ার অভিযোগে তালিকাভুক্ত হয়েছেন। কিন্তু এ সংখ্যাটা শুধু সরকারি কাগজের হিসাব, মাঠের চিত্রটা আরও ভয়াবহ। বেলুচিস্তানের মানবাধিকার সংস্থা HRCB এর হিসাব অনুযায়ী 2023 সালে একা বেলুচিস্তানে 601টি জোরপূর্বক গুম এবং 525 জন নিহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। 2024 সালে সেটা আরও বেড়ে হয়েছে 830টি গুম ও 480 জন নিহত। শুধু 2025 সালের প্রথম 6 মাসে 785টি গুমের ঘটনা রেকর্ড হয়েছে। আর PAANK নামের একটি সংস্থার 2025 সালের বার্ষিক প্রতিবেদন বলছে, শুধু 2024 সালে পাকিস্তানি সেনাবাহিনী বেলুচিস্তানে 225 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এবং 1355 জনকে জোরপূর্বক গুম করেছে। এই অভিযোগের আরেকটা ভয়ঙ্কর দিকও রয়েছে। অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পর মরুভূমি কিংবা পাহাড়ি এলাকায় অজ্ঞাত পরিচয়ের লাশ পাওয়া যায়। পরিবারগুলো দাবি করে এগুলো তাদের নিখোঁজ সন্তানদের মরদেহ। সবচেয়ে বড় কথা, গুম হওয়া মানুষগুলো শুধু সশস্ত্র সংগঠনের সদস্য নন। তাদের মধ্যে রয়েছেন ছাত্র, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী, রাজনৈতিক কর্মী, এমনকি এমন মানুষও যাদের বিরুদ্ধে কখনো কোনো অপরাধ প্রমাণিত হয়নি। এই গুমের লক্ষ্য শুধু সশস্ত্র যোদ্ধা নয়, লক্ষ্য হল বেলুচ সমাজের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক নেতৃত্ব ধ্বংস করা। পাকিস্তান রাষ্ট্রের কাছে বেলুচিস্তানের সবচেয়ে বিপজ্জনক মানুষ হল সেই বেলুচ যে শিক্ষিত, যে প্রশ্ন করতে পারে, যে অধিকারের ভাষা বোঝে। গুমের পাশাপাশি আরেকটা অস্ত্র এসেছে পাকিস্তানি বাহিনীর হাতে, সেটা হলো ড্রোন হামলা। 2025 সালের সেপ্টেম্বরে বেলুচিস্তানের খুজদার জেলায় জেহেরি এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর ড্রোন হামলায় একই পরিবারের 2 নারী ও 1 জন পুরুষ নিহত হন, আরও 5 জন আহত হন। পাকিস্তানি সেনাবাহিনী বলেছিল এটা সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করা হামলা, কিন্তু পরে অক্টোবরে সেই একই জেহেরিতে আরেকটি হামলায় কমপক্ষে 4 জন নিহত হন। এরপর জেহেরিতে যেন নরক নেমে আসে। 2025 সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর জুড়ে পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তানের জেহেরি শহর সম্পূর্ণ ঘিরে ফেলে। কারফিউ জারি হয়। ড্রোন হামলা, হেলিকপ্টার, গানশিপ, আর্মড ভেহিকেল সব মিলিয়ে সেখানে চলে পূর্ণাঙ্গ সামরিক অবরোধ। তবুও বেলুচদের দমানো যায়নি। হাজারো বেলুচিস্তানির মুখে একটাই কথা, আমাদের প্রিয় মানুষগুলো কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে ধীরে ধীরে রাস্তায় নামতে শুরু করেন অসংখ্য মা, বোন ও স্ত্রী। আর সেই আন্দোলনেরই সবচেয়ে পরিচিত মুখ হয়ে ওঠেন একজন তরুণ চিকিৎসক। তিনি ডাক্তার মাহারাং বেলুচ। মাহারাং যখন মাত্র 16 বছর বয়সী, তখন তার বাবা আব্দুল গফফার লাঙ্গাভেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ তাকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আটক করেছিল। কয়েক বছর পর তার মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় মাহারাংয়ের জীবন পুরো বদলে দেয়। তিনি ডাক্তারি পড়াশোনা শেষ করেন, চাইলে শান্ত একটা জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি অন্য পথ বেছে নিলেন। যেসব পরিবার বছরের পর বছর ধরে তাদের নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়াচ্ছিল, মাহারাং তাদের একত্রিত করতে শুরু করেন। এভাবেই গড়ে ওঠে বেলুচ ইয়াকজেহেতি কমিটি, সংক্ষেপে BYC। শুরুর দিকে এটা ছিল গুম হওয়া মানুষদের পরিবারগুলোর একটা প্ল্যাটফর্ম, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে BYC বেলুচিস্তানের সবচেয়ে বড় গণ আন্দোলনে পরিণত হয়। হাজার হাজার মা, বাবা, ভাই, বোন নিজেদের হারিয়ে যাওয়া স্বজনদের ছবি হাতে নিয়ে রাস্তায় নামতে শুরু করেন। 2023 সালে মাহারাংয়ের নেতৃত্বে শুরু হয় এক ঐতিহাসিক পদযাত্রা। ইরান সীমান্তের কাছে তুরবাত থেকে শুরু করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত প্রায় 1800 কিলোমিটার পথ। এই দীর্ঘ পদযাত্রার উদ্দেশ্য ছিল একটাই, গুম বন্ধ করতে হবে। পথে পথে শত শত মানুষ এ আন্দোলনের সঙ্গে যোগ দেন। ইসলামাবাদে পৌঁছানোর পরও তারা কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। এই আন্দোলনের পর প্রথমবারের মতো বেলুচিস্তানের সংকট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় আকারে উঠে আসে। টাইম ম্যাগাজিন মাহারাং বেলুচকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তির তালিকায় স্থান দেয়। BBC তাকে 2024 সালের 100 অনুপ্রেরণাদায়ী নারীর একজন হিসেবে নির্বাচন করে। 2025 সালে তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয়, কিন্তু পাকিস্তান সরকার বিষয়টিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখেছে। সরকারের অভিযোগ, BYC শুধু মানবাধিকার আন্দোলন নয়, বরং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর রাজনৈতিক মুখপাত্র হিসেবে কাজ করছে। অন্যদিকে মাহারাং বারবার বলছেন তিনি কোনো সশস্ত্র আন্দোলনের অংশ নন। তার একটাই দাবি, যাদের গুম করা হয়েছে তাদের আদালতে হাজির করুন।
আর যদি তারা নির্দোষ হন তাহলে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন। 2025 সালের মার্চে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বেলুচিস্তান লিবারেশন আর্মি জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালায়। পুরো পাকিস্তান তখন চরম নিরাপত্তা সংকটে পড়ে। এই ঘটনার পর বেলুচিস্তান জুড়ে শুরু হয় ধরপাকড়। সেই সময় একটা বিক্ষোভ কর্মসূচি থেকে ডাক্তার মাহরাং বেলুচকেও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উস্কানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো একাধিক অভিযোগ আনা হয়। কিন্তু এখানে বিতর্ক আরও গভীর হয়, কারণ তার বিচার সাধারণ আদালতে হয়নি। বিচার হয়েছে অ্যান্টি টেরোরিজম কোর্টে, আর আদালতেও বসেছিল জেলখানার ভেতরে। মাহরাং ও তার আইনজীবীরা অভিযোগ করেন তারা নিজেদের পক্ষে যথেষ্টভাবে বক্তব্য রাখার সুযোগ পাননি। এমনকি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। এরপর আসে সবচেয়ে আলোচিত ঘটনা। 2026 সালের 22 জুনে আদালত ডাক্তার মাহরাং বেলুচকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এ রায় নিয়ে শুধু পাকিস্তানি নয়, আন্তর্জাতিক মহলেও ব্যাপক হইচই শুরু হয়। এখন একটু থামুন, শুধু ভাবুন, একটা দেশ যখন একজন নোবেল মনোনীত শান্তিকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তখন সে দেশ আসলে কি বার্তা দেয়? বার্তাটা পরিষ্কার, চুপ থাকো, নইলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। কিন্তু এই রায়ে বেলুচদের আন্দোলন থেমে যায়নি। সবাই মাহরাংয়ের মতো শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নেয়নি। অনেকে বিশ্বাস করতে শুরু করেছে মুখে কাজ না হলে হাতে অস্ত্র তুলে নিতে হবে। আর এই জায়গাতে সামনে আসে বেলুচিস্তান লিবারেশন আর্মি, সংক্ষেপে BLA। এটা একটা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন। BLA এর লক্ষ্য একটাই, বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করা। শুরুর দিকে তাদের হামলা লক্ষ্য ছিল মূলত পাকিস্তানের সেনাবাহিনী, পুলিশ এবং সরকারি স্থাপনা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের কৌশল বদলাতে শুরু করে। তারা বুঝতে পারে শুধু নিরাপত্তা বাহিনীর উপর হামলা করলে আন্তর্জাতিক মনোযোগ পাওয়া কঠিন। তাই তারা পাকিস্তানের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করে, বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর CPEC। BL এর অভিযোগ CPEC বেলুচিস্তানের উন্নয়নের জন্য নয়, বরং বেলুচিস্তানের সম্পদ আরও দ্রুত নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা। এ কারণে তারা একের পর এক চীনা প্রকৌশলী, নির্মাণ প্রকল্প, কনভয় এবং CPEC সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালায়। এতে শুধু পাকিস্তান নয়, চীনও উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ বেলুচিস্তানে চীনের বিনিয়োগ কয়েক বিলিয়ন ডলারের। গোয়াদর বন্দরও বেজিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্প। তাই এখন বেলুচিস্তানের নিরাপত্তা শুধু পাকিস্তানের নয়, চীনেরও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে 2025 সালের 11 মার্চে। সেদিন BLA জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালায়। হামলাটা ছিল সুপরিকল্পিত। বোলান পাসের মুশকাফ টানেলের কাছে BLA আগে থেকে রেললাইনে বিস্ফোরক পুঁতে রেখেছিল। ট্রেন থামতেই রকেট ও স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি। ট্রেনে তখন কমপক্ষে 380 জন যাত্রী। BLA যাত্রীদের জিম্মি করে পাকিস্তানকে 48 ঘন্টার আলটিমেটাম দিল। দাবি ছিল একটাই, সব বেলুচ রাজনৈতিক বন্দী ও নিখোঁজদের মুক্তি দাও। পাকিস্তান সেনাবাহিনী অপারেশন গ্রিন বোলান শুরু করে। 2 দিনের রক্তক্ষয়ী অভিযানের পর পাকিস্তান দাবি করে তারা 33 জন জঙ্গি নিহত করেছে এবং সব যাত্রী উদ্ধার হয়েছে। কিন্তু সংখ্যার হিসাবে রহস্য থেকে যায়। পাকিস্তানের নিজের হিসাবেই অন্তত 21 জন যাত্রী BL এর হাতে নিহত হয়েছে। কোয়েটা থেকে খবর বেরিয়েছিল 200টি কফিন পাঠানো হয়েছে সেনা সদস্যদের জন্য। পাকিস্তান সেই তথ্য অস্বীকার করেছে। কিন্তু যে জিনিসটা অস্বীকার করার উপায় নেই, সেটা হলো এ হামলা পাকিস্তানের ইতিহাসে প্রথমবার কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ট্রেন হাইজ্যাক। BLA আগে এত বড় এবং এত সুসংগঠিত হামলা করেনি। এ হামলায় ব্যবহার করা হয়েছে রকেট লঞ্চার, স্নাইপার রাইফেল, সুইসাইড ভেস্ট। বিশেষজ্ঞরা বলছেন এর একটি বড় অংশ আফগানিস্তান থেকে আসা। আমেরিকা এসব অস্ত্র ফেলে গেছে 2021 সালে। এত কিছুর পরও পাকিস্তান সরকার ও সেনাবাহিনী চায় না বেলুচের 1 ইঞ্চি জায়গা তাদের হাতছাড়া হোক। কারণটা শুধু অর্থনৈতিক না, বেলুচিস্তানের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। বেলুচিস্তানের সীমানার একদিকে ইরান, অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে যুক্ত। এ অঞ্চল অস্থিতিশীল হয়ে গেলে সীমান্ত নিরাপত্তা ও অস্ত্র ও জঙ্গি চলাচল সব কিছুই আরও জটিল হয়ে উঠবে। তাছাড়া যদি বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদ আরও শক্তিশালী হয়, তাহলে পাকিস্তানের অন্য প্রদেশগুলোর জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো নতুন করে সাহস পেতে পারে। বিশেষ করে সিন্ধ ও খাইবার পাখতুনখোয়ায় এমন কিছু সংগঠন রয়েছে যারা বহুদিন ধরে কেন্দ্রের নীতির সমালোচনা করে আসছে। বেলুচিস্তানের কথা উঠলেই একটা তুলনা বারবার সামনে আসে, 1971। কারণ অনেক বেলুচ মনে করেন আজ তাদের সঙ্গে যা ঘটছে একসময় পূর্ব পাকিস্তানের সঙ্গেও অনেকটাই তাই ঘটেছিল। তখনও অভিযোগ ছিল এক অঞ্চলের সম্পদ আর শ্রম ব্যবহার করা হচ্ছে, সুবিধার বেলায় শূন্য। তখনও প্রতিবাদ হয়েছিল, তারপর আন্দোলন, শেষ পর্যন্ত সামরিক অভিযান। ইতিহাসের সে পরিণতি সবাই জানে। কিন্তু পাকিস্তান আজও কি 1971-এর ভুল থেকে শেখেনি? কারণ 1971 সালে মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানি সেনাবাহিনী বলেছিল এটা আইন শৃঙ্খলার সমস্যা, এরা সন্ত্রাসী, বাইরের শক্তির ইন্ধন। আজও বেলুচিস্তানে ঠিক একই কথা বলা হচ্ছে। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে।
পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ একই দাবির পক্ষে একত্রিত হয়েছিল। তাদের নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান। আর 1971 সালে ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তবে বেলুচিস্তানের বাস্তবতা ভিন্ন। এখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, শান্তিপূর্ণ মানবাধিকার আন্দোলনও আছে, কিন্তু পুরো প্রদেশের মানুষ একই অবস্থানে নেই। পাকিস্তান রাষ্ট্র এখনও শক্তভাবে প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তাই আজই বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে এমন কথা বলার সুযোগ নেই। কিন্তু একটা কথা বলা যায় যে পাকিস্তান সেনাবাহিনী ড্রোন দিয়ে সন্ধ্যায় বাড়ির বাইরে বসা পরিবারকে হামলা করে, যে রাষ্ট্র একজন নোবেল মনোনীত ডাক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যে সরকার প্রতি মাসে 100-এর বেশি মানুষকে নিঃশব্দে তুলে নেয়, সেই রাষ্ট্র আসলে বেলুচদের ক্ষোভ দিন দিন বাড়িয়ে দিচ্ছে। আর ইতিহাস একটা জিনিসই শেখায়, অস্ত্র দিয়ে একটা বিদ্রোহ দমন করা যায়, কিন্তু মানুষের মনে জমে থাকা ক্ষোভকে দমন করা যায় না। যদি কিছু না বদলায় তাহলে বেলুচিস্তান প্রশ্ন শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা থাকবে না, এটা একদিন পাকিস্তানের অস্তিত্বের প্রশ্ন হয়ে উঠবে।